Assalamu alaikum. Welcome to my school. Here I am going to give a speech on the speech of East Indian Bill, written, spoken by Edmund Burke. Uh, Today I will translate it into Bangla also. Okay. Just শুরু করতে যাচ্ছি এখন. The speech of East Indian Bill by Edmund Burke. East Indian Bill is proposed to the British Parliament in the section of House of Commons to the British Queen about the misjudgment of East Indian Company and the cruelty of them toward the people of Indian subcontinent in 1783. 1783 সালে এডমন্ড বার্ক একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, যিনি ইংল্যান্ডের নিম্নকক্ষ যে কমনওয়েলথ হাউস, সেখানে দাঁড়িয়ে তিনি একটি বিল উত্থাপন করেন। তার নামই হচ্ছে দ্য স্পিচ অফ ইস্ট ইন্ডিয়ান বিল। তার নাম হচ্ছে এডমন্ড বার্ক এবং সেটাকে অনার্স থার্ড ইয়ারের জন্য নন ফিকশনাল কোর্সের মধ্যে এটা পাঠ্য করে দিয়েছে। আচ্ছা, দিস বিল বলছি তো ওইখানে তিনি যে প্রপোজটা করেন সেটা হচ্ছে মিসজাজমেন্ট অফ দ্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি অ্যান্ড দ্য ক্রুয়েলটি অফ দেম, তাদের নিষ্ঠুরতা, তাদের অবিচার ইন্ডিয়ান বা ভারতবর্ষের সাধারণ মানুষদের উপর যেটা ছিল তার বিবরণী। The bill is considered the second Magna Carta of England. This bill is the milestone of the whole corpus of English written about the Indian War British has written in the favor of Indian continent. তো এই বিলটাকে বলা হয় দ্বিতীয় ম্যাগনা কার্টা হিসাবে। আমরা জানি ম্যাগনা কার্টা হচ্ছে ব্রিটিশ ইংল্যান্ডে যে কৃষক এবং সাধারণ মানুষ এবং রাজার সাথে যে একটা চুক্তিবদ্ধ হয়, একটা এগ্রিমেন্ট পেপার, যে তারা হাই ট্যাক্স, যে উচ্চ কর প্রয়োগ করতে পারলো না তাদের উপর, এবং তাদের মধ্যে যে একটা কম্বিনেশন ছিল সেটা বলা হয় যে এই ইস্ট ইন্ডিয়ান বিলকে। এটা হয়েছিল ইংল্যান্ডের মানুষ এবং রাজাদের মধ্যে, আর এটা হয়েছে এটা বলতে চাচ্ছে যে ইন্ডিয়ান সাধারণ মানুষ এবং তাদের কোম্পানির সাথে। The British East Indian Company started their business in India from 1540 onward. About 100 years they were in India. The first, it was a small company. From 16th century the company explored their business. প্রথমে 1540 সালে তারা বিজনেস সেখানে শুরু করেন। এটা ছিল প্রথমে ছোট্ট একটা কোম্পানি। তারপর 1757 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কি করেন, মানে 1600 সালে তাদের মোগল সম্রাটের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের বিজনেস এক্সপেন্ড মানে বাড়াতে থাকে। In 1757 the East Indian Company defeated the Nawab Siraj-ud-Dawla in the Battle of Plassey. পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা 1757 সালে তারপর সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয়, and which created the foundation of the colonialism of East Indian Company over the Bengal, Bihar and Orissa. যে বাংলা, বিহার, উড়িষ্যার সম্রাট যে সিরাজউদ্দৌলা, তাকে পরাজিত করার মাধ্যমে যে তারা এই দখল করে নিয়ে নেয়। Within the 100 years, আরো 100 বছরের মধ্যে গ্রাজুয়ালি ধীরে ধীরে they expand their business all over the India in 1774, and they had murdered the Bahadur Shah and the last Mughal emperor and started their control of the whole Indian subcontinent in the reigns of their তাদের শাসনের মাধ্যমে তারা কি করে যে উপমহাদেশের যে পুরো কন্ট্রোল, নিয়ন্ত্রণ তারা নিয়ে নেয়। আচ্ছা, এবার the rule pattern over the all Indian was unforgettable during the time of British miseries of the common subcontinent people was increasing day by day. ব্রিটিশদের যে অত্যাচার ছিল অপারেশন, সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মেড দ্য লাইফ অফ ইন্ডিয়ান ইন কমপ্লিট হেল, সম্পূর্ণ জাহান্নাম বানিয়ে ফেলে। ওয়ারেন হাস্টিং ছিল এই ওয়ারেন হাস্টিং, সে ছিল কি বলবো, মানে এদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম নিয়োগ পাওয়া যে একজন ভাইসরয়, তিনি ছিলেন শয়তানের কথা। সব ধরনের অপরিকল্পনা মানে দুষ্ট পরিকল্পনাগুলো তিনি যাবে কিভাবে মানে এই সাবকন্টিনেন্টের মানুষদেরকে অত্যাচার করা যায়, কিভাবে তাদের শোষণ করা যায়, এগুলো লট অফ নিউ ওয়ে, বিভিন্ন ধরনের নতুন নতুন উপায় সে খুঁজতে থাকে ইন্ডিয়ান মানুষদেরকে অত্যাচার করার জন্য, শোষণ করার জন্য। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ওয়াজ গেটিং দ্য রিচার বাই এক্সপ্লয়েটিং দ্য পিপল, সাম অফ দ্য রিচুয়াল and British upon the Indian as the follows. তো এখানে বলছি আমি যে তারা বিভিন্ন পথ খুঁজতে থাকে কিভাবে তাদের শোষণ করা যায়।
সাম অফ দ্য ব্রিটুয়ালিস্ট অফ দ্য ব্রিটিশ আপন দ্য ইন্ডিয়ান অ্যাজ ফলো, মানে তাদের কিছু বর্ণনা দেওয়া আছে তারা কিভাবে তাদেরকে শোষণ করতো। দ্য ব্রিটিশ এস্টাবলিশ দ্য ল অফ সানসেট অফ ফিউডাল ডেজ, আমরা জানি যে সূর্যোদয় সূর্যাস্ত আইন যেটাকে বলা হয় যে উচ্চমাত্রার কর আপন করা, মানে কর চাপিয়ে দেওয়া হতো সাধারণ মানুষদের উপর। The feudal class of the subcontinent had give the tax for their own land, and if someone missed to townland to give the tax, then his land would be the confiscated by the East Indian Company. And also, if anyone from that feudal class and died and left the orphan of him, who is not enough mature, then all of his land would be the confiscated to save their land. The feudal class wanted to high tax from the farmers. যে ট্যাক্সটা চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই ট্যাক্সটা যদি তারা না দিতে পারতো তাহলে তাদের জমিটা ওই কৃষকদের, সাধারণ মানুষদের জমিটা ব্রিটিশদের হয়ে যেত। এবং যারা মারা যায় তারা যদি তাদের সন্তান যদি প্রাপ্তবয়স্ক না হয়, তারা এতিম থাকে, অপ্রাপ্তবয়স্ক, ওই সম্পদ তাদের ব্রিটিশদের হয়ে যেত। আচ্ছা, আবার আরেকটা হচ্ছে দ্য ফার্মার কুড, বলছে যে একজন ব্রিটিশ, আমরা মানে আমাদের পক্ষে একজন বলেছিল, এটা এডমান্ড বার্ক না, our farmers could not grow their own food but they were bound to harvest blue, তারা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারতো না, সেই জায়গায় তাদের নীল চাষ করতে হতো। The Indian people forget the minimum liberty of life after the death of last Mughal emperor, and India lost the complete political freedom of their own life. তাদের নিজেদের জীবনের স্বাধীনতা হারিয়েছে এবং তাদের নিম্নতম স্বাধীনতা তারা ভুলে গেছে। During the reign of East Indian Company, the law and order were totally collapsed. তাদের আদেশ এবং আইন এই সম্পূর্ণভাবে আমাদের এই উপমহাদেশের মানুষকে অপদস্থ করেছে। All of the Indian wealth was taken to England. এই যে আমরা জানি তারা এই যে কর, উচ্চমাত্রার কর দিয়ে জমির মালিক হয়ে যে ট্যাক্স টাকাগুলো আসলে সব ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো। We had to buy our own food by paying the abnormal price. নিজেদের তৈরি করা খাদ্য নিজেদেরকেই ওদের কাছ থেকে নিতে হতো উচ্চমাত্রার টাকা দিয়ে। The educational condition of the India was not so high. এবং উচ্চমাত্রার তারা যে কয়টা শিক্ষা প্রতিষ্ঠান করেছিল কিন্তু এতটা ভালো মানের ছিল, তারা শুধু তাদের কেরানি বানানোর জন্য, তাদের কাজের লোক বানানোর জন্যই তারা কয়েকজনকে চাকরি দিয়েছে বা শিক্ষার ব্যবস্থা করেছে। The British took no step to educate the Indian people. তারা ইন্ডিয়ান মানুষদেরকে প্রকৃত শিক্ষিত করার জন্য তেমন কোনো পদক্ষেপই নেয় না। আচ্ছা, the condition of the women was also no safe. মহিলাদের স্বাধীনতা নিরাপদ ছিল না। British took the widows and any restricted area that they made their sexual relationship with the girls, and thus the girls become the mistress of the British. তারা যদি কোনো লোকের স্বামী মারা যায় তাহলে তার স্ত্রীকে তারা তাদের নিজেদের সম্পত্তি হিসেবে নিয়ে নিত এবং তাদেরকে সেক্সুয়াল রিলেশন করতে বাধ্য করা হতো। Edmund Burke never visited India. যে আমি প্রথম বলছি সে কখনো ইন্ডিয়াতে আসে নাই। He never visited India, nevertheless felt a strong emotion for the India. সে এখানে আসে না, ইন্ডিয়ার মধ্যে সেরকম গভীর তার কোনো ধারণা নিতে পারে না, কিন্তু তিনি এই যে ইস্ট ইন্ডিয়ানদের কোম্পানির যে রুলটা, এটা দেখে তিনি একটা ধারণা করতে পেরেছিলেন। ব্রিটিশ রুল দ্য সাবকন্টিনেন্ট ক্রিয়েটেড ডিপ নেগেটিভ ইম্প্যাক্ট ফর দ্য Edmund mind of Edmund Burke. Being a British parliamentarian, he raised his political voice in the favor of India. সে এই যে এই সম্পর্কে জানতো এবং এই জন্য তার তাদের যে কাজকর্ম অপকর্মগুলো তার উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে, তো সেটাই তিনি তুলে ধরেছেন তার বিলের মাধ্যমে। অল দিস ইস্যু, আর তার মধ্যে ইস্যুগুলো ছিল দ্য পলিটিক্যাল, দ্য সোশ্যাল, দ্য ইকোনমিক্যাল, দ্য ল অ্যান্ড দ্য অর্ডার টু ওয়ার দ্য রেস্ট দ্য ইস্ট ইন্ডিয়ান বিল। তার ইস্ট ইন্ডিয়ান বিলটা যে উপস্থাপন করে তার মধ্যে সামাজিক, তারপরে রাজনৈতিক, আইন, সব ধরনের বিষয়গুলো উল্লেখ আছে। He could very well understand the visual of the British India Company and destroy the glamour of the fame of the Queen Victoria. ওই সময় যে রানী ছিল তার যে একটা সুখ্যাতি ছিল যে একজন দয়ালু বা রাজকীয় যে একটা ভাব ছিল, এটা সম্পূর্ণ নষ্ট করেছে। কারণ মানুষ ভাবতেই পারে না যে ওরা এতটা ভালো, কিন্তু ওরা তাদের নিষ্ঠুরতার মাধ্যমে। The people of the South Continent used to hate the British. এই দেশের মানুষ তাদেরকে ঘৃণা করতো from the core of their heart, তাদের অন্তঃস্থল থেকে। এবং এই Edmund Burke, he wanted to introduce the executive of British power rather than the disposite of mercantile and empowerment. তাদের যে একটা ক্ষমতা, সেটার বদলে তারা যে
অপকর্ম করেছে সেটা তিনি তুলে ধরতে চেয়েছিলেন, মানে পরিচয় করে দিতে চেয়েছিলেন। হি টোটাল রিজেক্টেড দ্য অ্যাক্টিভিটিস অফ ওয়ারেন হাস্টিং। ওয়ারেন হাস্টিং এর কথা আমি আগে বলেছি, সে তার যে অপকর্ম আছে এগুলো সম্পূর্ণ তিনি ঘৃণা করতেন এবং মানে রিজেক্টেড, তিনি অ্যাকসেপ্ট করতো না। His intention was also make the Queen understand about the importance of India. ইন্ডিয়ার কেন গুরুত্বপূর্ণ একটা কলোনি সেটা তিনি বোঝাতে চেয়েছিলেন। যদিও তিনি কিন্তু ব্রিটিশদের বিপক্ষে ছিলেন না, ব্রিটিশদের যে কলোনিয়াল সাম্রাজ্যবাদের পক্ষে ছিলেন, তো তবে উনি বুঝাতে চেয়েছেন যে এভাবে জোর করে অত্যাচার করে না, তো স্নেহ ভালোবাসা দিয়ে যেন ইয়ে করতে পারে আর কি, মানুষদেরকে, মানুষের যেন মনে ক্ষোভের সৃষ্টি না হয় সেটা চেয়েছেন। বিকজ অফ 75% অফ দ্য ন্যাশনাল ইনকাম অফ দ্য ব্রিটিশ কামস ফ্রম দ্য ইন্ডিয়া। ওই সময় 75% ন্যাশনাল ইনকাম, যে জাতীয় আয়, তা আসতো ইন্ডিয়া থেকে। সুইডেন বার্ক রিকোয়েস্টেড দ্য কুইন চেঞ্জ দ্য ওয়ারেন হাস্টিং টু এমপ্লয় দ্য নিউ ভাইসরয়। তাকে এই শয়তান কে পরিবর্তন করে নতুন একজন ভাইসরয়কে নিয়োগ করার জন্য চেয়েছিলেন। এবং বলছে যে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, ব্রিটিশদের রাজকীয় পরিবারের যে একটা সুখ্যাতি আছে, মানে সেই অনুযায়ী যেন অন্য আরেকজন শাসন করতে পারে। তো তার দুইটা উদ্দেশ্য ছিল, serve the two purpose of well-being the Indian people. ইন্ডিয়ান মানুষদের জন্য সে দুইটা উদ্দেশ্যে এই বিলটা উপস্থাপন করেন। একটা হচ্ছে to get the good environment, to good government for them, তাদের জন্য ভালো একজন শাসক তৈরি করা, and to make the Indian people understand that British imperialism is not affected with the disposition of done by India. মানে ইন্ডিয়ার মানুষদেরকে বলেছে তারা এতটা খারাপ, তারা একটা ভালো, এবং তাদের ভালো একজন সরকার আছে। এই দুইটা উদ্দেশ্য ছিল। দ্য বিল ইজ স্পোকেন দ্য লিবার্টি, ফ্রিউরিটি, ইকুয়ালিটি। এই বিলের মধ্যে বলা হয়েছে স্বাধীনতা, সাম্যত্ব এবং কি বলে একতা। দ্য বিলিভ দ্যাট সাম অফ দিস বিল ইনফ্লুয়েন্স দ্য 100 years later of the মাইন্ড অফ দ্য পেট্রিয়টিক পিপল। এটা আমরা বলছি আর কি, এখানে এতটুকু স্টুডেন্ট বাকি কথা গেল। তার বিলটাই পরবর্তীতে আমাদের ইন্ডিয়ান যে মানুষ ছিল, তাদের মানে স্বাধীনতা নেতা ছিল, তাদের উপর এই প্রভাবটা পড়েছে। এদের মধ্যে আছে মহাত্মা গান্ধী, সুভাষ বসু, এরকম আর কয়েকজন আছে। ইট ক্রিয়েটেড দ্য স্পিরিট অফ লিবারেশন ফর দ্য ইন্ডিয়ান পিপল। মানে আমরা বলতে পারি, এটা কোনো প্রশ্নের শেষে আমরা এটা লিখে দিতে পারি যে এটা আমাদের স্বাধীনতার জন্য একটা